the family are so delighted that our grandfather's plaque has finally been unveiled and it will be installed in this location, which was the Indian Seamen's Welfare League. Our grandfather was an early Bangladeshi pioneer. He helped so many people, Sylheti Bangladeshi people, when they first came. He came in 1919 and he came on the ship after a long voyage, and he is our pride and he is the pride of the Bangladeshi community. আমার দাদা উনি বলেছেন 1919 সালে এখানে এসেছিলেন এবং উনি থাকতেন 13 স্যান্ডিজ রো। এটা ছিল আমাদের সেই প্রথম বাংলাদেশের একটা বাতিঘরের মতো। সবাই এসেই এখানে খোঁজ নিত, এখানেই আসতো। আর উনি সবাইকে ওনার মানে ছিল মানে কি বলবো যে মানুষকে হেল্প করার, মানুষকে যতটুকু পারেন উনি নিজের জন্য কিছু না, উনি মানুষকে হেল্প করার জন্য, সেটেল করার জন্য, ওনাকে শেল্টার দেওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন। আইয়ুব আলী মাস্টার শুধু একটা নাম না, এটা একটা সিম্বল, একটা ট্রু সিম্বল অফ এ ট্রু পায়োনিয়ার, ট্রু কমিউনিটি লিডার। 1919 তাই এই দেশে আইসলা আয়া তার ওন স্ট্রাগলস আছিল, বাট তাইন এই স্ট্রাগলটার মাধ্যমে তাইন যারা আমরা নতুন বাংলাদেশি যারা আইছিল 1919 পরে থানোর ডোর সবসময় খোলা আছিল তারা লাগিয়া। তারার যত হার্ডশিপ আছিল তাইন ডোর ওপেন আছিল ফর শেল্টার, ফুড, অ্যাডভাইস। থানোর লাখান মানুষের তানোর এই কন্ট্রিবিউশনের কারণে আজকে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা আজকে এই অবস্থানের মাঝে আইছি। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি তানোর অবদান। তারা আমরা ব্রিটিশ বাংলাদেশি যারা আজকের প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে জানতে পারে যে আইয়ুব আলী মাস্টাররা তানোর যে স্ট্রাগল আছিল, তানোর যে স্যাক্রিফাইস আছিল, এর কারণে আজকে আমরা বাংলাদেশের এই জায়গা। আমি মনে করি এই প্লাগ ওপেনের মাধ্যমে একটা ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা যাতে তারা আমাদের আগামী প্রজন্মরা জানতে পারে তার অবদান এই ব্রিটিশ কমিউনিটির মাধ্যমে। কাউন্সিল যে উদ্যোগ নিয়েছে, আসলে এই উদ্যোগের ফলে কিন্তু আমাদের কমিউনিটি যারা পায়োনিয়ার, অর্থাৎ যারা প্রথম এখানে এসেছিলেন, বসতি স্থাপন করেছিলেন, তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। এবং এই প্ল্যাকের মাধ্যমে প্রথমে 5 জনকে মূল্যায়ন করা হয়েছে, এর মধ্যে 3 জন বাঙালি আর বাকি 2 জন সাদা। তো বাঙালিদের মধ্যে ইতিমধ্যে তোসাদ্দেক আহমদ সাহেবের ফলক লাগানো হয়েছে, তিনি যেখানে থাকতেন। আর আজকে হলো আপনার আইয়ুব আলী মাস্টার সাহেব, আরও একজন বাকি আছে, ওনার নাম মুন্সি। ওনার এখনও উনি কোথায় থাকতেন সেটা তারা খুঁজে পাচ্ছে না। তো আমার মনে হয় আগামীতে গবেষণার ফলে তাও পাওয়া যাবে এবং তার ফলকও লাগানো হবে। যেখানে বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, এমনকি মানবিক সংগঠনগুলো বা কমিউনিটি গ্রুপিং হয়ে বিভক্ত হয়ে দ্বিখণ্ডিত হচ্ছে, সেখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুবাইয়ে বাংলাদেশি 2 কমিউনিটি ব্যক্তিত্ব যেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। প্রবাসী গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝিতে সৃষ্ট হওয়া দূরত্বের ইতি টানলেন কমিউনিটির নেতা ও বাংলাদেশ সমিতি শারজার ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন। মূলত তৃতীয় পক্ষের প্ররোচনায় এই দূরত্ব সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। 2024 সালের 4 আগস্ট ছাত্রদের উপর হামলার ঘটনায় চট্টগ্রামে মামলা হয়েছিল, যে তালিকায় চট্টগ্রামের সাবেক আওয়ামী মন্ত্রী, মেয়র, এমপি এবং নেতাকর্মী সহ 60 জন এবং অজ্ঞাত পরিচয়ে অন্তত 130 ব্যক্তিকে আসামি করা হয়। ওই সময়ে প্রবাসে থাকা সত্ত্বেও দুবাই প্রবাসী শাহাদাতকে 30 নম্বর আসামি করা হয়েছিল। 9 ডিসেম্বর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে করা মামলা রুজু করা নিয়ে তিনি তা গায়েবী দাবি করে সংবাদ সম্মেলন করেছিলেন সংযুক্ত আরব আমিরাতে। এমনকি মামলায় বাদী জাহিদুল হাসান ফাহিমকেও তিনি চিনতেন না। তাই স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তিনি মোদাচ্ছের শাহ নামের একজনের নাম এনেছিলেন। বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত মোদাচ্ছের শাহ সম্পর্কে আনীত অভিযোগগুলো তিনি সম্পূর্ণ অসত্য, মনগড়া ও ভিত্তিহীন বলে দাবি করে দুঃখ প্রকাশ করেছেন। বক্তব্য একান্তই সন্দেহপ্রসূত এবং কয়েকজন গণমাধ্যম কর্মী, স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বিএনপির নেতা মোহাম্মদ মোদাচ্ছের শাহ, এস.এম. মোদাচ্ছের শাহ এর নাম জড়িয়ে বক্তব্য উপস্থাপন করি এবং বলি, আমার মামলার পিছনে মোদাচ্ছের শাহ এবং ইন্ধন রয়েছে। এবং মোদাচ্ছের শাহ বলেন, তারা 2 জনই চট্টগ্রামের হাটাজালি এলাকার বাসিন্দা। তাই এখন থেকে মিলেমিশে পূর্বের ন্যায় কমিউনিটিতে আবারও তারা একই সাথে কাজ করে যাবেন। মধ্যসত্যভোগী লোকের কারণে আমাদের এই দূরত্বটা হয়েছে। কেউ এই যে ওনার যে পেপারও লেখা ছিল, কিছু স্বার্থান্বেষী সাংবাদিক
কয়েকজন এবং কয়েকজন মানে কমিউনিটির মধ্যে আছে না বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এবং কয়েকজন ব্যক্তি এই জিনিসটা বাড়িয়েছেন। ধরেন উনি কিছু বলেছে, এটাকে আরো বাড়িয়ে দিয়ে পত্রিকা নিউজ করাই দিছে, অনেক কিছু নিউজের সম্পর্কে উনি নিজে অবগত নয়, যেটা ওনার মুখে এখন বললো। আমার পক্ষ থেকে কোনো কিছু নাই। উনি এজ এ হাটহাজারের লোক, আমার এজ এ বড় ভাই হিসেবে আমরা আগের মতোই আমরা যেখানে কমিউনিটিতে নেতৃত্ব দিয়েছি, কমিউনিটির সাথে কাজ করেছি, কমিউনিটির সুখে দুঃখে ছিলাম, আগামীতে আমরা একসাথে থাকবো। এই হয়ে মোহাম্মদ মোদাসেরের বিরুদ্ধে মানববন্ধন, ব্যানার টাঙ্গানোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চালিয়েছেন। এতে মোদাসের এবং এর সম্মানহানি হয়েছে বলে আমি জেনেছি। আমি এই ঘটনার আন্তরিক দুঃখ প্রকাশ করি। আগামীতে যেন আমাদের যারা এমন কোনো ভুল বোঝাবুঝি না হয়, এ ব্যাপারে আমারও আরো সতর্ক থাকবো। প্রবাসী শাহাদাত গণমাধ্যমের কাছে অনুরোধ করেন তার উপস্থাপিত বক্তব্যের আলোকে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রকাশিত সকল সংবাদের সংশোধনী ও ভিন্নমত প্রচারের ব্যবস্থা করার জন্য। ভবিষ্যতে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টির পায়তারা কোনোভাবেই সফল হবে না বলেও জানান তিনি। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। আজকে আমরা আমাদের 17তম শাখার শুভ উদ্বোধন করলাম আল-হেইলে। আপনারা জানেন আল-হেইল এর অবস্থান হচ্ছে ইন বিটুইন মাসকাট এবং সিবের মাঝামাঝি জায়গায়। এখান থেকে আমরা আমাদের বাংলাদেশ কমিউনিটি পাশাপাশি ইন্ডিয়ান যারা আছেন, যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে টাকা পাঠান, লাইক পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এখান থেকেই সার্ভিস পাওয়ার সুযোগ আছে। পাশাপাশি আমাদের মোবাইল অ্যাপ আছে, যেটা খুবই ইউজার ফ্রেন্ডলি। মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারেন। অনলি 2-3টা স্টেপ কমপ্লিট করে আপনারা টাকা পাঠাতে পারবেন। আর এর বাইরে আমাদের এখানে কম্পিটিটিভ রেট আমরা এনশিওর করি এবং বাংলাদেশ কমিউনিটিকে দ্রুত এবং নিশ্চিত সেবা কনফার্ম করার জন্য আমাদের সার্ভিস সবাই গ্রহণ করবেন, এটা আমাদের কাছে সকলের কাছে আশা ব্যক্ত করি। 1985 সালে ওমানে ব্যবসা শুরু করে আজকে 40 বছর ধরে ওমানে আছে গালফ এক্সচেঞ্জ কোম্পানি। এটা আমাদের 17তম ব্রাঞ্চ, 17th ব্রাঞ্চ আল-হেইলে আমরা করেছি। আল-হেইল হচ্ছে মাসকাট এবং সিবের মাঝামাঝিতে। আমাদের এই ব্রাঞ্চে আমরা বিশ্বের সব জায়গায় টাকা পাঠানোর ব্যবস্থা আমরা রেখেছি। প্রবাসী বাংলাদেশিদের জন্য আমরা এখানে আমাদের গতানুগতিক সব রকম সেবা আছে। প্লাস বর্তমানে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে গালফ এক্সচেঞ্জ কোম্পানি মোবাইল অ্যাপ চালু করেছে। যারা আমাদের বিভিন্ন ব্রাঞ্চ থেকে দূরে অবস্থান করছেন, ওমানের যে কোনো অঞ্চল থেকেই আপনারা টাকা পাঠাতে পারবেন। গালফ এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে টাকা পাঠালে আপনি জানেন যে গালফ এক্সচেঞ্জ কোম্পানি প্রবাসী বাংলাদেশিদের প্রিয় প্রতিষ্ঠান। এটির মালিকানা বাংলাদেশি একটি ব্যাংক। আমরা আশা করব প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশি প্রতিষ্ঠানের সাথে থাকবেন, গালফ এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে টাকা পাঠাবেন। আপনাদের এই টাকা বাংলাদেশে যাবে, টাকার লভ্যাংশ বাংলাদেশে যাবে। আমার পরামর্শ হচ্ছে আপনারা গালফ এক্সচেঞ্জ কোম্পানির মোবাইল অ্যাপ ইউজ করবেন এবং বাংলাদেশে বৈধভাবে টাকা পাঠাবেন। বৈধভাবে টাকা পাঠানোর মাধ্যমে দেশ সমৃদ্ধ হবে। দেশ সমৃদ্ধ থাকলে, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আমাদের প্রবাসীদের একমাত্র চাওয়া হচ্ছে আমাদের ব্যাক হোমে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, ওনারা যেন ভালো থাকেন, বাংলাদেশ ভালো থাকে। সেই হিসেবে গালফ এক্সচেঞ্জ কোম্পানি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সবসময় সবকিছু নিয়ে অ্যাডভান্স আপনার সামনে হাজির হয়। এবারও তার ব্যতিক্রম না। আমরা আশা করব আমাদের খুব ইজি ইউজার ফ্রেন্ডলি মোবাইল অ্যাপ আপনারা ইউজ করে ওমান থেকে ঘরে বসে বাংলাদেশের সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আপনারা টাকা পাঠাতে পারবেন। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করলেন আরাফাত। ওদিকে নতুন ব্যাটসম্যান। ডিআইপিএল তথা দুবাই ইন্টারন্যাশনাল সিটি প্রিমিয়ার লিগের সিজন 3 ফাইনাল সম্পন্ন হয়েছে।
6টি দলের অংশগ্রহণে গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এইবারের টুর্নামেন্টের আয়োজন হলেও আগামীর চতুর্থ আসরে দলের সংখ্যা আরও বাড়ানোর প্রত্যাশা জানিয়েছেন ডিআইপিএল এর আহ্বায়ক কাজী মোহাম্মদ সোহাগ। এই টুর্নামেন্টে 6টা দল করে মিনিমাম 72 পিপল এখানে আমরা অংশগ্রহণ করছি। তো ইনশাআল্লাহ নেক্সট টুর্নামেন্টে নেক্সট চতুর্থ রাউন্ডে আমরা আরো বেশি টিম ছাড়ার জন্য অনুগত থাকবো। এতে প্রধান অতিথি বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহসভাপতি এবং চট্টগ্রাম উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি ইয়াকুব সৈনিক বলেন, তরুণ প্রজন্মকে উৎসাহ দিতেই এই ধরনের আয়োজন করা হয়েছে। তো আমরা চেষ্টা করি বছরে এদেরকে নিয়ে ক্রিকেট এবং ফুটবল মাঝে মধ্যে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই ধরনের খেলার আয়োজন করি এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থাকবে এবং তরুণ সমাজ বিভিন্ন ক্রাইম জগৎ থেকে দূরে থাকবে। এই ধরনের সুস্থ বিনোদনের মাধ্যমে মন মানসিকতা বিকাশের সাথে তরুণ প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন টুর্নামেন্টের উদ্বোধক বাংলাদেশ সমিতি শারজার ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন। এতে করে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে এমনই প্রত্যাশা সকলের। এই যে বিনোদনের এই খেলাধুলার মধ্যে তাদের মেন্টালি ফ্রেশ থাকবে, তাদের সাথে সাথে তারা এগিয়ে যদি যায়, আমি মনে করি আমাদের দেশ এগিয়ে যাবে। এগুলির মধ্য দিয়ে আজকে প্রবাসের মাটিতে আমাদের ভাবমূর্তিটা উজ্জ্বল হচ্ছে। বাংলাদেশের যেন মুখ উজ্জ্বল করে প্রবাসীদের মাধ্যমে বহির্বিশ্বের কাছে, সেই হিসাবে আমরা এই আয়োজনটা করি। আর খেলাধুলা মানুষের মন মানসিকতা বিকাশ করে এবং খেলাধুলার কারণে মানুষের আপনার বিনোদনের মধ্যে একটা সুস্থ বিনোদন। শারজাস্ত আল দাইদ ক্রিকেট স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে ড্রাগন ওয়ারিয়ার্স শিরোপা উল্লাসে মেতে ওঠে। রানার্স আপ হয় ড্রাগন টাইটান্স। সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় ড্রাগন ওয়ারিয়ার্সের কাজী রিফাত। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় ড্রাগন টাইটান্সের আলবি। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি গতকাল জার্মান থেকে এসেছি শুধুমাত্র এই টুর্নামেন্টটা পার্টিসিপেট করার জন্য, এবং যে উইনটা আমার প্রত্যাশা ছিল সেই জয়টা আমি পেয়েছি। আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার অসম্ভব পরিশ্রম করেছে। এই চ্যাম্পিয়নটার পিছনে তাদের অবদান সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, আমরা পুরো টুর্নামেন্টটা অনেক ভালো খেলেছি, আমাদের টিমের সবাই অনেক ভালো খেলেছে, যার কারণে আমরা ফাইনাল পর্যন্ত এসেছি। এবং টুর্নামেন্টে প্রধান আলোচক ছিলেন কমিউনিটি নেতা হাবিবুর রহমান। জানেন যেহেতু রাত্রিখানিক খেলা, আমার অসাধারণ লাগতেছে আজকে ফাইনাল খেলা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দুজনেই ভালো খেলতেছে, উভয় দলে ভালো খেলতেছে অবশ্যই, কিন্তু কোনো একটা টিমে কম না। ঘোষণা করছি মাঠে আপনারা খেলা খেলবেন না। এ সময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা এম এনাম হোসেন, পরিচালনা কমিটির সদস্য মাহফুজ মিশু, কুতুবুদ্দিন, ইমরান, আব্দুল্লাহ, রিফাত, সাব্বির সহ আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রীড়াপ্রেমী প্রবাসীরা। সাগর তারপর পুরস্কার সবাই তালি দিবেন, খেলোয়াড়দেরকে উৎসাহিত করুন। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। দেশ তখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমরা পাইছি মৃত্যু হয়, আর মৃত্যু যে অবস্থার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সভাপতি আলবার্টা অনেক সময় শহীদ প্রেসিডেন্ট রহমান আবির্ভূত হয়েছে, তার জন্য আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট রহমান সমকক্ষ জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।